ভাবুন তো, একজন ডেডলি এজেন্ট রোজ সকালে উঠে নিজের নাকে মরিচ দিয়ে জ্বালা ধরায় যাতে সবাই ভাবে সে একটা বোকা ছেলে। পাড়ার বাচ্চারা তাকে পাথর ছুড়ে আর সে হাসতে হাসতে সবকিছু সহ্য করে। কিন্তু কেউ জানে না এই ছেলেটা আসলে একজন ট্রেইনড কিলার। আজকে সিনেমা সিক্রেটলি গ্রেটলি একটা এমন গল্প যেখানে আমরা দেখব কিভাবে তিনজন ছেলে উত্তর কোরিয়ার গুপ্তচর হয়েও দক্ষিণ কোরিয়ার মানুষদের সঙ্গে মিশে যায়। সিনেমা শুরু হয় উত্তর কোরিয়ার দৃশ্য দেখিয়ে। একটা অন্ধকার রুমে রিহু ওয়ান নামে একজন অফিসার দাঁড়িয়ে আছে। তার সামনে ছিল মুখে দাগওয়ালা এক কর্নেল, যে দেখতে যতটা ভয়ঙ্কর তার কথাও ছিল ততটাই কঠিন। কর্নেল বলছে, এই মিশনের সামনে তোমার জীবনের কোনো দাম নেই। তুমি যাবে দক্ষিণ কোরিয়াতে, মিশে যাবে তাদের দেশের লোকেদের সাথে। আর যদি আমাদের আবার দেখা হয় তবে মনে রেখো আমরা একে অপরের শত্রু হিসেবে মিলবো আর আমাদের মধ্যে যে কোনো একজন বাঁচবে। আর এই কথা শুনে রিউ হোয়ানের মুখে কোনো ভয় নেই। সে একদম তৈরি ইউনিট 5446 এর সেরা এজেন্ট হিসেবে। তারপর আমাদের অন্য সিন দেখানো হয়। সেখানে আমরা দেখি একটা ছোট্ট মহল্লা যেখানে ব্যাংডং গু নামের একটা মানসিকভাবে প্রতিবন্ধী ছেলেকে দেখতে পাই। পাড়ার সবাই তাকে দেখে হাসে, বাচ্চারা তার দিকে পাথর ছোড়ে, কেউ তাকে সিরিয়াসলি নেয় না। কিন্তু আসল সত্য হলো এই ডঙ্গুই হলো আসলে সেই রিউ ওয়ান। প্রতিদিন সকালে সে এমন এমন বিষয় নিয়ে অভিনয় করে যা দেখে সবাই অবাক হয়ে যায়। সে মরিচ দিয়ে নিজের নাকে জ্বালা ধরায় যাতে সবসময় নাক দিয়ে পানি পড়তে থাকে। ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যায়, সবার সামনে এমন ভাব করে যেন সে কিছুই বোঝে না। সেখানকার এক মহিলা তাকে নিজের বাসায় থাকতে দেয়, মায়ের মতো যত্ন করে। পাড়ার লোকেরা সবাই তাকে ডঙ্গু নামেই চেনে। কিন্তু রাতে যখন সে একা থাকে তখন দেখা যায় তার আসল চেহারা। ডঙ্গু একটা মুদির দোকানে কাজ করে, সেখানে রোজ কিছু না কিছু চুরি হয়। লোকেরা ভাবে ডঙ্গু কিছুই বুঝতে পারে না। তাই একদিন তার সামন থেকে একটা ছেলে সয়াবিনের সসেজ আর স্ন্যাক্স চুরি করে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো ডঙ্গু সব মনে রাখে। সে একটা নোটবুকে লিখে রাখে কে কি চুরি করলো, কত টাকা জিনিস নিল। তার স্মৃতিশক্তি ছিল পুরোপুরি ছবি তোলার মতো। একদিন রাতে এক মহিলা তার দোকানে আসে, তার খোলা গলার দিকে ডঙ্গুর চোখ চলে যায়। সে নিজেকে বলে, শান্ত হও, তাকিও না। তারপর সেই মেয়েকে বলে, এমন কাপড় পরে ঘুরলে কেউ তোমাকে কিডন্যাপ করতে পারে। এই বিষয়টা তার জন্য সত্যি খুব চিন্তার ছিল। একজন প্রশিক্ষিত কিলার যে চাইলে সেকেন্ডে কাউকে শেষ করে দিতে পারে, সে এখন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতেও হিমশিম খাচ্ছে। ডঙ্গু তার বেতন চুপি চুপি একটা টিনের কৌটায় জমিয়ে রাখতো। সে খুব কম টাকা পায় কিন্তু তাতেই সে খুশি থাকে। তারপর যখন 2 লাখ ওয়ান জমে, সে ভাবে মিশন শেষ হলে উত্তর কোরিয়াতে ফিরে গিয়ে হয়তো একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবে। সেই মুহূর্তে আমরা বুঝতে পারি ডঙ্গু আসলে কতটা সাধারণ মানুষ হতে চায়। মহল্লার প্রতিটি মানুষকে সে মনে রেখেছে, কে কখন কি করে, কার কি অভ্যাস সব তার মাথায় আছে। কিন্তু বিশেষভাবে একটা মেয়ে বারবার তার নজর কাড়ে, যার নাম ছিল ইউরান। ইউরানের বয়স ছিল 22 বছর। সে একটা অফিসে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে। সে সবসময় ডঙ্গুর সাথে ভালো ব্যবহার করে, তার সাথে হাসি মুখে কথা বলে। তাই ডঙ্গু মনে মনে তাকে পছন্দ করত। কিন্তু ইউরানের ছোট ভাই যে হাই স্কুলে পড়তো, সে সবসময় ডঙ্গুকে তার থেকে দূরে রাখার চেষ্টা করত। একদিন সে তাকে বলে, তুই আমার বোনের দিকে তাকাবি না। একদিন একজন ডেলিভারি বয় ডঙ্গুর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন ধরে আছো? ডঙ্গু উত্তর দেয়, 736 দিন। ঠিক এখানে আমরা বুঝতে পারি এই ডেলিভারি বয়ও আসলে উত্তর কোরিয়ার একজন এজেন্ট। কিন্তু এত বছর শত্রুদের এলাকায় থাকতে থাকতে তার মনে সন্দেহ জেগেছে। সে বলে, আমরা কি আদৌ নিজের দেশের জন্য কিছু করছি? ডঙ্গু তাকে কঠোরভাবে বলে, দেশদ্রোহিতার চিন্তা মাথাতেও আনবে না। আমরা সৈনিক, আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতেই হবে। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি ডঙ্গু এখনো তার মিশনের জন্য ফুললি অ্যাক্টিভ ছিল। তারপর ডঙ্গুকে মিশন দেওয়া হয় জনসম্মুখে মলত্যাগ করার। সেই থেকে শুরু হলো সমস্যার আসল জায়গা। ডঙ্গু ঠিক করে তার মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ার অভিনয়কে আরো শক্তিশালী করতে হবে। তাই সে একদিন জনসম্মুখে মলত্যাগ করার মিশন শুরু করে, অর্থাৎ রাস্তায় সবার সামনে বসে কুকুরের মতো মলত্যাগ করে। কিন্তু সে যেটা আশা করেনি ঠিক সেটাই ঘটে। সেই মুহূর্তে ইউরান সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ইউরান তাকে দেখে একেবারে হতবাক হয়ে যায়। ডঙ্গুর মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল। পরের দিন ইউরান যে সবসময় তার সাথে কথা বলতো, এখন সে তার দিকে আর ফিরেও তাকায় না। এদিকে তার ভাই এসে বলে, এই নোংরা লোক, রাস্তায় এসব কি করিস? আমি তোকে বলেছিলাম না আমার বোনের দিকে তাকাবি না? হতভাগা ডঙ্গু কিছুই বলতে পারে না, শুধু চুপচাপ চলে যায়। তার মনে হয় মিশনের জন্য সে আস্তে আস্তে সবকিছু হারাচ্ছে। পরের সিনে আমরা ডৌককে দেখি। মূলত ডৌকি হলো সেই মহিলার ছেলে যিনি ডঙ্গুকে নিজের বাসায় থাকতে দিয়েছেন। সে ডঙ্গুকে সত্যিকারের বড় ভাইয়ের মতো দেখে। পরের সিনে আমরা ডৌককে দেখি। মূলত ডৌকি হলো সেই মহিলার ছেলে যিনি ডঙ্গুকে নিজের বাসায় থাকতে দিয়েছেন। সে ডঙ্গুকে সত্যিকারের বড় ভাইয়ের মতো দেখে। একদিন সে ঠিক করে ডঙ্গুকে লড়াই শেখাবে যাতে কেউ তাকে ধমকাতে না পারে। ডঙ্গু স্বপ্নে দেখে সে এক ঘুষিতে ডৌককে আকাশে উড়িয়ে দিচ্ছে, কিন্তু বাস্তবে সে হাসতে হাসতে মার খায়, কারণ তাকে তো তার অভিনয় চালিয়ে যেতে হবে। এই দৃশ্যে ডঙ্গুর হতাশা টের পাওয়া যায়। একদিন সেই ডেলিভারি ম্যান ডঙ্গুকে একটা খাম দেয়। খাম খুলে সে দেখে তার মায়ের ছবি, যে মাকে সে 11 বছর ধরে দেখেনি। এই ছবিটা ডঙ্গুকে মনে করিয়ে দেয় সে কে, সে কেন আজ এখানে। তারপর রাতে সে তার মাকে চিঠি লেখে, যদিও জানে এই চিঠিগুলো কখনোই পৌঁছাবে না। সে লেখে তার সকল অনুভূতি, তার একা থাকার গল্প। একদিন ডঙ্গু একটা বাড়িতে ডেলিভারি করতে যায়। সেখানে সে কিছু অদ্ভুত চিহ্ন দেখে। এটা দেখে সে বুঝে যায় সেখানে একটা গুপ্তচর আছে। সেই গুপ্তচর নিজেই তার কাছে আসে। সে দেখতে একদম কে পপ তারকার মতো ছিল, রঙিন চুল, ঠান্ডা মেজাজ। তার নাম ছিল রি হে র্যাং। দুইজনের মধ্যে একটা বন্ধুসুলভ লড়াই হয়। তারপর জানা যায় তারা দুইজনে ছেলেবেলা থেকে একসাথে প্রশিক্ষণ নিয়েছিল। দুইজনে স্কট কমান্ডার ছিল, সবসময় একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করত। কিন্তু ডঙ্গুর সন্দেহ হয় তাকে কি আমার উপর নজর রাখতে পাঠানো হয়েছে। হে র্যাঙ্গো স্বীকার করে, হ্যাঁ, আমার মিশন হলো তোমার উপর নজর রাখা, তোমার বিষয়ে সবকিছু জানা, তুমি দেশের জন্য এখনো কাজ করছো কিনা, নিজের দেশের প্রতি বিশ্বস্ত আছো কিনা, এই সবকিছু জানার জন্য। পরের দিন ডঙ্গু হেরাঙ্গের পিছু নেয়। দেখে হেরাং একটা রক ব্যান্ডের অডিশন দিতে গেছে। কিন্তু এখানে ঘটে হাস্যকর
হওয়ার ঘটনা। হেরাং গিটার বাজায় এতটাই বাজে যে বাচ্চারাও তার চেয়ে ভালো বাজাবে। অডিশন শেষে হেরাং বলে, আমার মিশন হলো সিঙ্গার হওয়া, রকস্টার হওয়ার অভিনয় করা। ডঙ্গু হতাশ হয়ে বলে, আমাকে কেন বোকা সাজতে হচ্ছে, আর তুই পেয়েছিস একটা কুল ক্যারেক্টারের অভিনয়। রাতে হঠাৎ দরজায় জোরে জোরে কেউ আঘাত করে। ডঙ্গুর ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখে ইউরাং এর ভাই কাঁদছে। সে বলে তার ছোট ভাই নিখোঁজ, পুরো পাড়া তাকে খুঁজছে। ডঙ্গু নিজের দক্ষতা ব্যবহার করে বিভিন্নভাবে সার্চ করতে থাকে। বাচ্চার মূত্র পরীক্ষা করে বুঝে যায় তার ডায়াবেটিস আছে, তাই সে মিষ্টি কিছু খেতে গেছে। ডঙ্গু নিনজার মতো ছাদে ছাদে লাফাতে থাকে। কাপড়ের দড়ি থেকে কাপড় নিয়ে হাস্যকর একটা ছদ্মবেশ ধরে। শেষে নাপিতের বাসায় বাচ্চাকে খুঁজে পায়, কিন্তু অন্যরা ডঙ্গুকে সেই পোশাকে দেখে ভাবে সেই কিডন্যাপার। ডঙ্গু তার স্কিল দেখিয়ে পালিয়ে যায়। পাড়ার লোকেরা হতবাক হয়ে ভাবে সেই কিডন্যাপার, অর্থাৎ ডঙ্গু এত দ্রুত দৌড়ায় কিভাবে। পরের দিন জানা যায় একজন রহস্যময় ব্যক্তি ডঙ্গুকে অনুসরণ করেছিল। সেই লোকটি আসলে ছিল রি হেজিন, যে ছিল সেই তৃতীয় গুপ্তচর। হেজিন একটা হাই স্কুলের ছাত্র সেজে আছে। তার মিশন হলো ইউরানের ভাইয়ের সাথে বন্ধুত্ব করা। যখন তিনজন গুপ্তচর অবশেষে একসাথে হয় তখন আমরা বুঝতে পারি তিনজনেই একই ইউনিটের অংশ, কিন্তু তারা একে অপরকে সন্দেহ করছিল, কারণ প্রত্যেককে ভাবছে অন্যজন তাকে নজরদারি করছে। একদিন সে ডেলিভারি ম্যান ডঙ্গুর কাছে হতাশ অবস্থায় আসে। সে বলে, আমার মিশন শেষ, 16 বছর পর আমি দেশে ফিরছি, কিন্তু আমার পরিবার উত্তর কোরিয়া থেকে চীনে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে। সে একটা বন্দুক চায়। তার পরিকল্পনা কয়েকজন দক্ষিণ কোরিয়ার অফিসারকে মেরে নিজেকে উড়িয়ে দেবে, যাতে তার পরিবারকে ছেড়ে দেওয়া হয়। ডঙ্গু তাকে একটা বন্দুক দেয়, কিন্তু সেটা ছিল খালি। সে বলে, এটাই তোমার পরিবারের সাথে দেখা হওয়ার একমাত্র পথ, বাড়ি ফিরে যাও, তাদের সাথে দেখা করো, যদিও সেটা জেলে হয়। ধীরে ধীরে ডঙ্গু অনুভব করে সে পরিবর্তন হচ্ছে। পাড়ার মানুষগুলো তাকে সত্যি অনেক যত্ন করে, তার খোঁজ খবর নেয়। বাড়ির মালিক তাকে প্রতিদিন খাবার দেয়। জো ডোগ তাকে নিজের ভাই মনে করে। এমনকি যে বাচ্চারাও তাকে বিরক্ত করত, তারাও এখন তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। একদিন স্থানীয় গুন্ডারা সেই বাড়ি মালিককে হুমকি দিয়ে বলে, তুমি যদি অন্য কারো কাছ থেকে মাল কেনো, আমরা তোমার দোকান ভেঙে দেব। ডঙ্গু চুপ থাকতে পারে না। সে তার বোকা অভিনয় বজায় রেখেই লড়াইয়ের মাঝে ঢুকে পড়ে এবং সবার রাগ নিজের দিকে ঘুরিয়ে নেয়। কিন্তু যখন একজন গুন্ডা বাড়ির মালিককে ধাক্কা দেয়, ডঙ্গু তাকে ধরে ফেলে। সে লড়াই করতে চায়, কিন্তু বাড়ির মালিক বলে, ঝামেলায় পড়ো না। এই মুহূর্তে ডঙ্গুরও মনে হয় হয়তো তার বাড়ির মালিক জেনে গেছে সে অভিনয় করছে। সন্ধ্যায় জোডৌ সেই গুন্ডাদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে মূলত ছিল পুলিশ ইন্টার্ন, তাই হাল ছাড়ে না। তারপর গুন্ডারা তাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং ডঙ্গু ও হেজিন দুইজন মিলে তাকে উদ্ধার করে। হেজিন সহজেই সব গুন্ডাদের হারিয়ে দেয়। জোডৌ ডঙ্গুকে বলে, নিজের পরিবারকে রক্ষা করার জন্য তোমাকে শক্ত হতে হবে। ডঙ্গু প্রতিজ্ঞা করে বলে, চিন্তা করো না, আমি আমার পরিবারকে শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব। এখানে বোঝা যায় ডঙ্গু এই নকল পরিবারকেই এখন তার আসল পরিবার মনে করছে। পরের দিন প্রতিবেশীদের সাথে বারবিকিউ পার্টি হয়। ডঙ্গু পুরোপুরিভাবে পার্টি উপভোগ করছিল, যেন সে আসলেই তাদের একজন। এই দৃশ্যটা দেখে সবার মন ভালো হয়ে যায়। তিনজন গুপ্তচর একসাথে হাসছে, খাচ্ছে, সাধারণ মানুষের মতো বাঁচছে। কিন্তু ডঙ্গুর ভয় হয়। সে মনে মনে ভাবে, আমি এই জায়গার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যাচ্ছি না তো। উত্তর কোরিয়ার সামরিক অফিসে মুখে দাগওয়ালা সেই কর্নেল সেনাপ্রধানের সাথে দেখা করতে যায়। সেনাপ্রধান বলে, দেখো, আমরা দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করতে চাই, কিন্তু স্কট সুয়েন্নট গুপ্তচররা ওখানে থাকলে সেটা সম্ভব না। তাই সবাইকে ফিরিয়ে আনো, স্কট ভেঙে দাও এবং তাদের বিশ্বাসঘাতক ঘোষণা করে সবাইকে মেরে ফেলো। কর্নেল একটু দুঃখিত গলায় বলে, স্যার, ওরা দেশের জন্য সবকিছু করেছে, অন্তত আমরা তো তাদেরকে বীরের মতো মরার সুযোগ দিতে পারি। সেনাপ্রধান ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেন, তুমি কি নিশ্চিত ওরা তোমার কথা শুনবে? কর্নেল কঠিন ভাবে বলে, না শুনলে আমি নিজ হাতে তাদেরকে শেষ করব। এদিকে দক্ষিণ কোরিয়ার ডঙ্গু বেশ মজা করে দিন কাটাচ্ছে। হঠাৎ করে একটা গোপন মেসেজ আসে, নিজেকে শেষ করে দাও, আর তারপরে যা হলো সেটা দেখলে আপনার গায়ে কাটা দেবে। পুরো দেশে উত্তর কোরিয়ার লুকানো গুপ্তচররা একসাথে আত্মহত্যা করতে শুরু করে। হেজিন রাগে থরথর করতে করতে ডঙ্গুর সামনে এসে তার দিকে বন্দুক তাক করে বলে, তুমি কিভাবে এখনো বেঁচে আছো? এখনো তাদের নির্দেশ মাননি কেন? ডঙ্গু খুব শান্ত গলায় বলে, হেজিন ভাই, বন্দুক নামাও। এভাবে মরাটা তো একদম বোকামি। আমরা তো তাদের কাছে পিঁপড়ের মতো, আমরা মরলেও কেউ আমাদের মনে রাখবে না। আমি তো মরতেই রাজি আছি, কিন্তু আগে বলো তো, আমার বুড়ো মাকে দেখবে কে? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ রাতারাতি অগণিত মৃতদেহ দেখে হতবাক, কিন্তু স্পেশাল ইউনিটের চিফ ততটা বিস্মিত নয়। সে বলেন, এখন আর মাত্র 3 জন বাকি আছে। তারা তরুণ, শুধু নির্দেশ অনুসরণ করছে। তারপর উপর থেকে নির্দেশ আসে, তাদের কাছে হস্তক্ষেপ করো না, শত্রু গুপ্তচরদের কাজ তাদেরকেই সম্পূর্ণ করতে দাও। কিন্তু চিফ রাজি হয় না। সে অন্যদের বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর চিফ ডঙ্গুকে খুঁজে পায়। তাদের কথাবার্তায় জানা যায় সেও একসময় স্কট সুয়েনের সদস্য ছিল। পরে দক্ষিণ কোরিয়াতে পদত্যাগ করে। সে বলে, আমি চাই না তোমরা দেশের ভুয়া আদর্শের জন্য মারা যাও। আমি তোমাদের পালানোর সুযোগ দিলাম, তোমরা পালিয়ে যাও এবং নিজেদের স্বাভাবিক জীবন শুরু করো। কিন্তু হেজিন কিছু না বুঝেই সেই অফিসারকে আক্রমণ করে। দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনী তাকে ধরে ফেলে। হেজিন ভীত অবস্থায় ডঙ্গুর কাছে এসে বলে, আমাকে লুকিয়ে রাখো। পরে সিনে আমরা দেখি ডঙ্গু নাপিতের কাছে গিয়ে চুল কাটিয়ে নেয়। তারপর সবার সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে। বাড়িওয়ালি যখন জানতে পারেন ডঙ্গু একজন গুপ্তচর, তখন তিনি অনেক কষ্ট পায়। সেটা কথায় প্রকাশ করা অসম্ভব। ডঙ্গু ইউরান এবং তার ভাইকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বিদায় নেয়। তারপর সে তার সব সঞ্চয় সেই দোকানের রাতের শিফটে কাজ করা মহিলাকে দিয়ে দেয়। সাথে একটা নোট দেয় যেখানে তার সন্তানের আমেরিকার ঠিকানা লেখা ছিল। সে বলে, এই টাকাই যথেষ্ট টিকিট কেনার জন্য, যাতে তোমার সন্তানের কাছে যেতে পারো। এই পুরো ঘটনাটা অনেক
আবেগপূর্ণ হয়ে ওঠে। ডঙ্গু একজন স্পেশাল ইউনিট অফিসারকে অজ্ঞান করে তার মাইক্রোফোন নিয়ে চিপের সাথে যোগাযোগ করে। চিপ জানায় কর্নেল অলরেডি দক্ষিণ কোরিয়াতে পৌঁছে গেছে বাকি গুপ্তচরদের খতম করতে। তোমাদের শরীরে জিপিএস যন্ত্র লাগানো আছে, চাইলেও তার থেকে বাঁচতে পারবে না। ডঙ্গু হেরাংকে বলেন আমরা কোনো নেটওয়ার্ক নেই এমন জায়গায় যাই যাতে জিজ্ঞাসাবাদের সময় সাধারণ মানুষের সমস্যা না হয়। তারপর জিজ্ঞাসাবাদের সময় হেজিন স্পেশাল ইউনিট চিফকে বলেন আমরা ফাঁকা কোনো জায়গায় যাই যাতে জিজ্ঞাসাবাদের সময় সাধারণ মানুষের সমস্যা না হয়। তারপর জিজ্ঞাসাবাদের সময় হেজিন স্পেশাল ইউনিট চিফকে বলেন তাকে সাথে নিতে, কারণ সে তার কমান্ডারকে উত্তর কোরিয়ার খুনিদের হাত থেকে বাঁচাতে চায়। চিফ রাজি হয়, কিন্তু এই সত্ত্বে যে হেজিন তার মাতৃভূমি ছেড়ে দেবে। তারপর পরিত্যক্ত একটা বিল্ডিং এ কর্নেল ডঙ্গুকে খুঁজে পায়। কর্নেল বলে নির্দেশ অনুসরণ করো। ডঙ্গু রাজি হয়, কিন্তু জিজ্ঞেস করে আমি মারা গেলে কি দেশের সরকার আমার মার দায়িত্ব নেবে? দাগ আল্লাহ কর্নেল সেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, বলে দেশের আদেশ নিঃস্বার্থভাবে মানতে হবে। এই কথা শুনে তাদের মধ্যে লড়াই শুরু হয়। বন্দুকের গুলি থেকে বাঁচতে ডঙ্গু জানলা দিয়ে নিচে পড়ে যায়। তখন সেই দুই ছেলে যারা তাকে সবসময় বিরক্ত করত তার কাছে আসে। তারা প্রশ্ন করে কি হয়েছে, তুমি কি আবার পটি করতে চাচ্ছ? হেরাং ঠিক সময় একটা গাড়ি নিয়ে এসে ডঙ্গু এবং বাচ্চাদের বাঁচিয়ে নেয়। তারপর তারা তাদের আগে থেকেই প্ল্যান করা জায়গায় পৌঁছায়, যেটা ছিল আরেকটা পরিত্যক্ত বিল্ডিং। সেখানে ডেলিভারি করা সেই মোটা লোকটি তাদের একটা ব্যাগ দেয় যেটাতে অস্ত্র নিয়ে আসার কথা ছিল, কিন্তু ভিতরে ছিল শুধু ইট। তখন ডঙ্গু বুঝতে পারে মোটা লোকটি তাদের সাথে আর নেই। সে লোকটি স্বীকার করে আমার আসল কাজ হলো গুপ্তচরদের উপর নজর রাখা, যেন তারা বিশ্বাসঘাতকতা না করে। আমি জানতাম তোমরা বিশ্বাসঘাতকতা করছো, তাই তোমাদের সাথে এমনটা করতে হয়েছে। এবং নিজের পরিচয় দিয়ে বলে আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তারপর বিশেষ বাহিনী আসে, লড়াই শুরু হয়। লড়াই চলাকালে ডঙ্গুকে মোটা লোকটা বলে যখন কোনো গুপ্তচরকে মিশনে পাঠানো হয় তার পরিবারকে সঙ্গে সঙ্গে জেলে পাঠানো হয়, আর তুমি যেহেতু নিজেকে হত্যা করার নির্দেশ মানোনি তাই তোমার মাকে এতক্ষণে ফাঁসি দেওয়া হয়েছে। এই কথা শুনে ডঙ্গুর পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়। দা গলা কর্নেল তার সহকারী সহ সেখানে পৌঁছে যায়। দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীও আসে। হেজিন যাকে তারা সাথে এনেছিল গাড়ি থেকে নেমে উত্তর কোরিয়ার সেপাইকে গুলি করে তার কমান্ডারকে বাঁচানোর জন্য। দ্রুত যাও, ক্যাপ্টেনকে বাঁচাও, সে চিৎকার করে। হে র্যাং এবং ডঙ্গু ছাদে উঠে যায় কর্নেলের হাত থেকে বাঁচতে, কিন্তু কর্নেল তাদের ফলো করে এবং ছাদে আবার তীব্র লড়াই শুরু হয়। হে র্যাং কর্নেলের লোকজনদের সাথে লড়ে আর ডঙ্গু একাই দা গলা কর্নেলের মুখোমুখি হয়, কিন্তু কর্নেল লড়াই অনেক শক্তিশালী ছিল, তাই ডঙ্গু তার সাথে পেরে উঠছিল না। ঠিক যখন সে ডঙ্গুকে হত্যা করতে যাচ্ছে ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনী ছাদে এসে যায়। হেজিন যে বিশেষ বাহিনীর মতো সেজেছিল সে এসে কর্নেলকে গুলি করে। কর্নেল একটা গ্রেনেড বের করে নিজেকে এবং বাকি গুপ্তচরদের উড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু হে র্যাং নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচানোর জন্য কর্নেলকে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় ও বিস্ফোরণ হয়। এই দৃশ্য দেখে সবার চোখ ভিজে আসে। হে র্যাং শেষ পর্যন্ত বীরের মতো মরে যায়। হেজিন দৌড়ে তার কমান্ডারের কাছে যায়, তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে আত্মসমর্পণ করতে তৈরি নয়। ডঙ্গু মায়ের মৃত্যু যন্ত্রণা নিয়ে অচেতন অবস্থা থেকে উঠে বসেন। তার জ্যাকেটের পকেটে একটা সঞ্চয়ের বই পায়। বাড়িয়ালি সেটা রেখেছিল। সেটাতে সে দেখে সেই মহিলা প্রতি মাসে তার জন্য ব্যাংকে টাকা জমা দিত। তার মনে পড়ে সেই মহিলা তাকে নিজের ছেলে বলে ডাকতো। বিধ্বস্ত হয়ে সে চিৎকার করে আমি ফিরে যেতে চাই আমার নতুন পরিবারের কাছে। হঠাৎ ভয়ে হেজিন স্পেশাল ইউনিট চিপকে গুলি করে ফেলে এবং বন্দুক যুদ্ধ শুরু হয়। ডঙ্গু হেজিনকে জড়িয়ে ধরে রক্ষা করার জন্য, কিন্তু বুলেটের বৃষ্টি দুজনকে বিদ্ধ করে ফেলে। দুজন একসাথে ছাদ থেকে পড়ে যাচ্ছে। ডঙ্গু শেষ পর্যন্ত তার সবচেয়ে ছোট স্কট সদস্যকে রক্ষা করার চেষ্টা করেছিল, আর সেখানে তার জীবনের পর্দা কালো হয়ে যায়। ডঙ্গুর প্রতিদিন সে পাগলামি ভঙ্গিতে করা কাজগুলো, আর সেই বাড়িয়ালি ডঙ্গুর ঘরের সামনে গিয়ে তার ছবি দেখে কাঁদতে থাকে। তো বন্ধুরা, এই ছিল সিক্রেটলি গ্রেটলির সম্পূর্ণ গল্প। এই মুভি শুধু একটা গুপ্তচর থ্রিলার মুভি নয়, এটা পরিচয়, মানবতা, আত্মত্যাগ আর আপন হওয়ার অনুভূতির গল্প। মুভিতে দেখা যায় তুমি যত বড় কমান্ডোই হও না কেন শেষ পর্যন্ত তুমি একজন মানুষ। তোমার মধ্যে আবেগ আছে, চাহিদা আছে, স্বপ্ন আছে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলো, কারণ এরকম আরো অসাধারণ মুভি ব্যাখ্যা আসছে খুব শীঘ্রই। পরের বার পর্যন্ত নিরাপদ থেকো, সিনেমেটিক থাকো এবং মনে রেখো কখনো কখনো সেরা পরিবারগুলো হলো সেগুলো যা আমরা বেছে নেই, জন্মসূত্রে পাই না। তাই আজই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। এইটা তোমার মুভি বন্ধু। বিদায়। সত্যিই আপনি গ্রেট।